বাংলাদেশে ফিরবেন, ফিরে আসবেনই, ভার্চুয়ালে এমনই বার্তা দিলেন শেখ হাসিনা। এবং বাংলাদেশে ফেরার পর আওয়ামী লীগ নেতাকর্মীদের ওপরে অত্যাচারের বিচার করবেন, এমনই বার্তা দিলেন ভার্চুয়ালি শেখ হাসিনা। নালিশ করে আমি কেন এখানে বসে আছি, আমি কেন বক্তৃতা দিই, তার খুব লাগে। কেন লাগে? আমি একজন স্বাধীন চেতা মানুষ এবং বাংলাদেশের সংবিধান অনুযায়ী এখনও আমি প্রধানমন্ত্রী এবং তার দুর্নীতির বিরাট ক্ষতি আমার নিজের কাছেই আছে। আমি সমস্ত ডাউনলোড করে নিয়ে নিয়েছি এবং এখন পরে পরে আমি দেখি যে কত হাজার কোটি টাকা সে বানিয়েছে বিদেশে। সে কোথায় এত টাকা পেলো? 9 কোটি টাকা দিয়ে গুলশানে সে রোড নাম্বার 84-তে ফ্ল্যাট কেনে। প্যারিসে তার বিশাল বিলাসবহুল ফ্ল্যাট। শোনা যাচ্ছে, লোকের কাছে শুনেছি 2 বিলিয়ন টাকা নাকি প্যারিসে সে বিনিয়োগ করেছে। ও টাকা বাংলাদেশে কেন বিনিয়োগ করেনি? তার জবাব ইউনুসকে দিতে হবে, তার ওই সমন্বয়কারীদের দিতে হবে। আপনি যদি আমরা যে 71 থেকে 75 পর্যন্ত আলোচনা করে থেকে জিয়াবাদ মুজিবাদের যে কথা আপনি আজকে বললেন, সেখানে আমি জিয়ার প্রতি শ্রদ্ধা পোষণ করি এবং জিয়া যে কাজগুলো করেছে ইকোনমিক ডেভেলপমেন্ট, সে জায়গা থেকে বাংলাদেশে এখনো সফল ভোগ করতেছে। কিন্তু সাথে সাথে আমি শ্রদ্ধা পোষণ করতে চাই যে সে আমাদের তাহের ভাইয়ের প্রতি, যে উনি নারায়ণগঞ্জ থেকে এক পাও নিয়ে সিপাহী জনতার এখানে বাংলাদেশকে বাঁচানোর জন্য চলে আসছেন। আবার ওই মানুষটাকে ফাঁসিতে দেওয়া হয়েছিল, কেন তাকে কোনটা করা হয়েছিল? তো এইসব অসংখ্য প্রশ্ন আমাদের সামনে আছে। এই প্রশ্নগুলোর অবতারণা করা উচিত। কেন যারা মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিল সেই সেনা অফিসারগুলোকে কেন 1200 সেনা অফিসারকে কেন হত্যা করা হয়েছে? আমার মনে তোমার আমার দল কি এনসিপি এগুলো করে আসলে কোনো লাভ নেই। এই দলগুলোর হাতে সোনার বাংলা আর ছাইরেন না ভাই। এরা অনেক কিছু পারলেও দেশ চালানোর মতো ম্যাচুরিটি এদের এখনো আসে নাই। যাকে ভাগ্যবশত পেয়ে গেছি একবার, তাকে আমরা নাড়া না দেই। থাকি না কয়েকটা বছর একটু শান্তিতে, আমাদের বাঙালিদের সুখে থাকতে ভূতে কিলায়। তো এখন দেশের অবস্থা দাঁড়িয়েছে ওইরকম। আমি যদি রাজনীতিতে থাকতাম, সবার আগে আমি রুলস বানাতাম, রাজনীতিতে আসতে হলে বিসিএস এক্সাম দিয়ে আসতে হবে। একজন পাতি রাজনীতিবিদ জুয়ারি দাদার পয়সায় দেশের টাকা উড়াবে আর বলবে আমি একজন জমিদারের নাতি। এগুলো বের হয়ে যাইতো ভাই যখন আপনাকে বিসিএস এ বসতে হইতো। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো এবং সুস্থ আছেন। ভিডিওর টাইটেল এবং থাম্বনেল দেখে আপনারা ইতিমধ্যে বুঝতে পেরে গিয়েছেন ভিডিওটি কতটা গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। সো সম্পূর্ণ পুরো বিষয়টি দেখার জন্য ভিডিওটি এক মুহূর্ত না টেনে সম্পূর্ণ দেখে আসুন। তবে চলুন শুরু করি। বাংলাদেশে ফিরবেন, ফিরে আসবেনই, ভার্চুয়ালে এমনই বার্তা দিলেন শেখ হাসিনা। এবং বাংলাদেশে ফেরার পর আওয়ামী লীগ নেতাকর্মীদের ওপরে অত্যাচারের বিচার করবেন, এমনই বার্তা দিলেন ভার্চুয়ালি শেখ হাসিনা। শস্ত্র নিয়ে আক্রমণ করা হলো আমাদের আওয়ামী লীগের নেতাকর্মী, পুলিশ বাহিনী, আনসার, মুক্তিযোদ্ধা, এমনকি সাংবাদিক, সাংস্কৃতিক কর্মী। একটা বিভৎস পরিস্থিতির সৃষ্টি করলো। তার এখন আমি যখন আছি এত সময় লাগবে না। আর আমার একটা বিশ্বাস আছে যে আল্লাহ বাঁচায় রেখেছে। এই জন্যই এই যে অন্যায়গুলি যারা করছে তাদের প্রত্যেকের একেবারে নাম ধরে ধরে চেহারা দেখে দেখে এদের শাস্তি দেওয়া হবে। এই বাংলাদেশে কোনো সন্ত্রাসের ঠাঁই হবে না। তাদেরকে বিতাড়িত করে দেশের মানুষের জীবনের শান্তি, এটা আমরা নিয়ে আসবো। দেশের বর্তমান রাজনীতিতে আমরা গত 7 মাস ধরে দেখতে পাচ্ছি শেখ হাসিনা এবং আওয়ামী লীগকে কার্যত বাংলাদেশের রাজনীতি থেকে সরিয়ে দেওয়ার একটা প্রচেষ্টা চলছে। তদারকি সরকার বাংলাদেশের তার প্রধান ইউনুস যখন আমাদের প্রধানমন্ত্রীকে মিট করে, এখনো আমরা শুনেছি তিনিও নাকি এই শেখ হাসিনার বিবৃতি নিয়ে তিনি অসন্তুষ্ট। এবং এই সরকার, তদারকি সরকার যতদিন আছে, আওয়ামী লীগের ফেরাটা বা শেখ হাসিনার ফেরাটা খুব কিন্তু সুবিধাজনক হবে না। তবে এই সরকারের পরিবর্তন হলে আগামী দিনে আওয়ামী লীগ অবশ্যই বাংলাদেশের রাজনৈতিক প্রক্রিয়ায় আবার ফিরে আসতে পারে। নানামুখী ক্ষমতার কেন্দ্র তৈরি হয়, তাহলে বাংলাদেশের এই সরকার চালানো যে বহুমুখী অসুবিধার মধ্যে ডক্টর ইউনুস এখন পড়তেছেন, তার প্রতি শ্রদ্ধা রেখেই বলতেছি যে নানা রকম ক্ষমতার কেন্দ্র তৈরি হতে, ওই রকম ক্ষমতার কেন্দ্র তৈরি হতে বাংলাদেশের মতো একটা দেশ চালানো কিন্তু আসলে ইটস নট দ্যাট ইজি। এটা আপনি এক ধরনের ইউটিলিটিয়ান চিন্তা ভাবনা, কিন্তু এটা আসলে অনেক বক্তব্য দেওয়ার কারণে, বড় বড় অনেক সাপোর্টার বেস কথা বলার কারণে অনেকের কাছে এগুলো ইউটিলিটিয়ান চিন্তা মনে হয়। কিন্তু আমরা বলতেছি না যে আপনার সবগুলো আপনি 10 জনকে 10টা দিয়ে দেন, আমরা তো এটা বলতেছি না। আপনি ব্যালেন্স অফ পাওয়ার করেন। আপনার জবাবদিহিতার জায়গাটা কোথায়? আপনি সংসদে যখন যাচ্ছেন তখনও জবাবদিহিতা নেই, বিচারালয়ে যাচ্ছেন জবাবদিহিতা নেই। আপনি যখন আপনি আমাকে এক্স্যাক্টলি বলেন তো ডক্টর ইউনূসের জবাবদিহি কার কাছে আছে?
আপনার যে ডক্টর ইউনূস সরকারের প্রলং করতেছেন এইটার জবাবদিহি না, এটা আমি স্ট্রংলি বিরোধিতা করি, কারণ আমরা ডক্টর ইউনূসের সরকারকে প্রলম্বিত করার কোনো ইচ্ছা আমাদের নাই। ঠিক আগের বক্তব্যে আপনার বক্তব্যের সারাংশই তাই ছিল যে উনি যেভাবে দেশ চালাচ্ছেন, উনি যে উদাহরণগুলি সৃষ্টি করছেন, উনি যেভাবে এটা করছেন, আপনি বলতেছেন না, কিন্তু উনি কার কাছে উনি ভারতীয় প্রধানমন্ত্রীর সাথে যে দেখা করার জন্য এত ডেসপারেট হয়ে তার সাথে দেখা করলেন, সেইটাই বা উনি কার কাছে জিজ্ঞেস করছেন? চীনে গিয়ে উনি কারে কি বলবেন টলবেন সেইটাই বা কোথায় আলোচনা করছেন? হ্যাঁ, সেটাই যে আপনি যখন বললেন যে আমার বক্তব্যের সারাংশ আসতেছে যে ডক্টর ইউনূস প্রলম্বিত, কিন্তু সেখানে আমি বলছিলাম যে 1000 যারা শহীদ হয়েছিল, আমরা যারা মাঠে লড়াই করেছিলাম, আমরা বলেছিলাম ডেমোক্রেটিক একটা প্রক্রিয়ার মধ্যে দেওয়ার জন্য। ডেমোক্রেটিক প্রক্রিয়ার মধ্যে যখন আমি এই কথাটা বলতেছি, তখন আমরা এই কথার সাথে কিন্তু সাংঘর্ষিক ডক্টর ইউনূসকে প্রলম্বিত করা। ফলত আমরা ডক্টর ইউনূস কতদিন থাকবে সেই বিষয় বা প্রলম্বিত করা এই বিষয়ের সাথে আমরা একমত নই। আমরা বলেছি ডেমোক্রেটিক একটা প্রক্রিয়ার মধ্যে যাওয়া, একটা সিস্টেম ডেভেলপ করা বা একটা সংস্কার প্রক্রিয়া জায়গা, সেখানে জনগণের কাছে জবাবদিহিতা থাকবে। সেকেন্ড যে আপনি বললেন যে ইউনূস স্যার হলো, তাহলে সেখানে ইউনূস স্যার যখন আসলেন তখনই কিন্তু মির্জা ফখরুল একটা স্টেটমেন্ট দিয়েছিলেন, বিভিন্ন দলের স্টেটমেন্ট ছিল, এটা জনগণের একটি কল্যাণ বয়ে আনবে। এবং যখন চায়নাটা উনি সফর করেছিলেন, সেখানে ইকোনমিক সিচুয়েশন গুলো নিয়ে উনি সবার সাথে আলোচনা করেছেন এবং সবাই সেটা কিন্তু একসাথে হলো তাকে সেই আশীর্বাদটা দিয়েছে এবং বলেছে যে আপনি এই কাজটা বাংলাদেশের জন্য ভালো কিছু বয়ে আনবে। এখন আমরা স্টেট লেভেলের যে জায়গায় ফ্যাক্ট বেসিসে আমাদের উপরে যদি কেউ নিপীড়ন চালিয়ে থাকে, সেখানে কিন্তু আমরা বিরোধিতা করি। দ্যাট ডাজন্ট মিন আমি ওয়ার্ল্ড স্টেজে থাকবো না, ওয়ার্ল্ড স্টেজে স্টেট পর্যায়ে কিন্তু সেই কথাগুলো থাকবে। এবং আপনি যখন আপনি যখন অ্যাকাউন্টেবিলিটির কথা বলতেছেন, তখন আমি বলতেছি যে ডক্টর ইউনূস সরকারের মানে ব্যক্তি দিয়ে তো আমরা আসলে সরকারের বিবেচনা করতে পারবো না। ডক্টর ইউনূস হইতে পারেন যে অনেক ভালো ডিপ্লোম্যাট, অনেক কিছু উনি বোঝেন, তো কিন্তু উনি কার কাছে জবাবদিহি করছেন বা এই ধরনের সরকারের পক্ষে কারো কাছে জবাবদিহি করা সম্ভব কিনা, আমি সেই জায়গাটা জানতে চাইছিলাম। না, এই ধরনের সরকারের কাছে যে জবাবদিহিতার জায়গাটা আপনি দেখেন, প্রথমত যেটা মাহাজিরা বলে থাকে যে একটি হলো জনগণের জায়গা থেকে জনগণ কিন্তু তাদের এক্সপ্রেস ভিউতে বিভিন্ন জায়গায় যায় না। এখন ধরুন ডক্টর ইউনূস একটি সিদ্ধান্ত নিচ্ছে যে ডিসেম্বরের মধ্যে উনি নির্বাচন দিবে বা বিএনপি যে দলগুলোর সাথে বসতেছে, এখন আপনার এখানে কিন্তু আপনি একটা ভোটিং ব্যবস্থা চালু করে দিচ্ছেন, জনগণ কিন্তু এখানে তার মাধ্যমে সে রায়টা দিচ্ছে। অর্থাৎ যে ডক্টর ইউনূস যদি সিদ্ধান্ত নেয় ডিসেম্বরের মধ্যে নির্বাচন দিবে, তাহলে সে কিন্তু এখানে তার বিরুদ্ধে ভোট দিচ্ছে। ফলত এইভাবে অনেকগুলো ওয়েতে তারা কিন্তু তাদের ভিউজ গুলো তারা এক্সপ্রেস করতেছে এবং তারা সেই জায়গাতে কিন্তু কাজ করতেছে। এখন আপনি কি চিন্তা করেন ডক্টর ইউনূস এমন যদি কালকে হলো দেশের স্বার্থ বিরোধী কোনো কাজ করে থাকে, জনগণ এখানে হলো মুখে আঙুল চুষে বসে থাকবে? এটা থাকবে না কখনোই। ফলত আমরা এই জায়গাটায় বলি যে জনগণকে পাওয়ারফুল করা, যেখানে হলো একটি দলের যিনি প্রধান তার কাছে সকল, আপনি ভোট করলেন, ভোট নিয়ে আপনি ঘরে তালা বন্ধ করে ভিতরে এবার যা ইচ্ছা তা করতেছেন। আমরা মনে করি জনগণের সামনে যে এখন যে ট্রান্সপারেন্সি আছে, আপনি চিন্তা করেন কালকে ডক্টর ইউনূস, আপনি বলেন কালকে যদি ডক্টর ইউনূস একটি দেশবিরোধী কোনো কাজ করে, উনি কি থাকবে নাকি থাকবে না? জনগণ তাকে থাকতে দিবে না, এই পরিস্থিতিটা এখন আছে। আমি তো আমরা জানি না যে উনি দেশবিরোধী কাজ করতেছেন না করতেছেন না, ওনার গভর্নমেন্ট সত্য তো গভর্নমেন্ট স্বচ্ছ, সেই জায়গাটায় আমরা বলতেছি ওনার এক এক উপদেষ্টা এক এক রকম করে কথা বলে, মানে আমি উপদেষ্টা এক এক উপদেষ্টা এক এক রকম করে কথা বলে। ডক্টর ইউনূসের মানে স্বাস্থ্য ক্ষেত্রে উনি কি করছে এই জবাবদিহি চাইলে আমি কার কাছে যাবো জবাবদিহি? স্বাস্থ্য উপদেষ্টা আমাদের কাছে কিছু বলে যে উনি কি করতেছে? আমাদেরকে আইন উপদেষ্টা আমাদেরকে নিয়মিত আইন উপদেষ্টাও কিছু বলে না, স্বাস্থ্য উপদেষ্টাও কিছু বলে না। তাহলে কি সেই ক্ষেত্রে স্বরাষ্ট্র উপদেষ্টা এমন ভালো? আচ্ছা, তাহলে আপনি বলেন যে ডক্টর ইউনূস কি স্টেট? হ্যাঁ, ডক্টর ইউনূস স্টেট না, স্টেটের যতগুলো অর্গান, এই জন্য তো আমাদের কাছে সংস্কারের প্রশ্নটা আসতেছে, যাতে আমার স্বাস্থ্য সংস্কারটা হয়, যাতে আমার আইনের সংস্কারটা হয়। আমি তো মাহাদির বক্তব্যের সাথে একমত, সেজন্য তো এটা জনগণের ম্যান্ডেট নিয়ে সংস্কারটা করা উচিত না। আপনি কি? না, আমরা তো বলতেছি না যে জনগণের কোনো ম্যান্ডেট হবে না, এখানে জনগণের ম্যান্ডেট ছাড়া যে সরকার হবে এই কথাটা কি আমরা একবার বলেছি? আমি জানি না, আমরা কি একবার বলেন লাগে আমার না, এটা মনে হচ্ছে। এবং আপনি যখন বিভিন্ন জায়গায় যারা বট বাহিনী উৎপাদন করে ওই জায়গা থেকে মনে হতে পারে, কিন্তু একবারের পর্যন্ত জনগণ থেকে শুরু করে কোন রাজনৈতিক এনসিপির কোন নেতৃবৃন্দ এই কথাটা একবারও মুখ উচ্চারণ করে, যারা গণঅভ্যুত্থানে ছিল, একবারও এই মুখী শব্দকে গণতন্ত্রের বাইরে কোনো আলোচনা চাই বলে। সো ফলত আমরা চাই ডেমোক্রেটিক প্রসেসে দ্রুত যাওয়ার জন্য, কিন্তু ডেমোক্রেটিক প্রসেসে যাওয়ার জন্য যে মানুষগুলো জীবন দিল, তারা যেই মানুষের জীবনের মূল্যটা যে আমরা একটা নতুন বাংলাদেশ চাই, নতুন বাংলাদেশে যেখানে আমি নিগৃহীত হব না, নির্যাতিত হব না, সেই জায়গাটা আমাদের কনফার্ম করতে চাচ্ছি। এখন আপনারা যদি পুরো বাংলাদেশকে শুধু এনসিপি এবং বিএনপি দিয়ে যাচাই করার চেষ্টা করেন, সেটাও একটা জায়গা আমি মনে করি না ঠিক হবে। আপনারা দুজন আসেন বলে এনসিপি আর বিএনপির প্রসঙ্গ আসছে, তবে আমার কাছে মনে হয় জনরাজনৈতিক পার্টি আপনারা যখন নতুন দল করে আপনি যখন ঘোষণা দিলেন, আমি আপনাকে কোট করছি, জিয়াবাদ মুজিবাদ আমরা কোনো বাদ বাংলাদেশে চাই না, এসব বাদ বা আদর্শ দর্শনের বিরুদ্ধে গিয়ে আপনারা দাঁড়াতে চেয়েছেন, কিন্তু আমরা কিন্তু এর কিছুই মানে আমার মেবি আই এম শর্ট সাইটেড, কিন্তু আমি কিন্তু কিছু দেখতেছি না। এটা আমার বোঝার ভুল, উপলব্ধির ভুল, জ্ঞানের সীমাবদ্ধতা হইতে পারে, কিন্তু আমি কিন্তু এনসিপি কে 8-10টা রাজনৈতিক দল থেকে কোনোভাবে আলাদা করতে পারছি না, সত্যি কথা। এখন হ্যাঁ খালিদ ভাই, এটা নিয়েও আমিও অবজারভেশন আছে, আমাদের অবজারভেশন আছে। আমরা 36 থেকে 37 দিনের একটি দল, এবং এখানে মনে করেন যে অনেক স্টুডেন্ট বা তরুণরাই মিলে দল বানিয়েছে, এক্সপিরিয়েন্স যারা আমাদের উপদেশটা এখন আসে নাই। আমরা আমাদের লিমিটেশন স্বীকার করি এবং আমরা প্রতিনিয়ত কাজ করে যাচ্ছি। আমরা বলি না আজকে আমাদের এটাই হলো আদর্শ একটা জায়গা, কিন্তু যে আদর্শিক জায়গাটা এবং যে জায়গায় একটা স্ট্যান্ডার্ড সেট করা, সেই জায়গাটা আমরা কেন অস্বীকার করতে যাবো? আমরা বলতেছি না যে এনসিপির এখন যে বর্তমান অবস্থা, এই বর্তমান অবস্থায় বাংলাদেশের জন্য একটা স্ট্যান্ডার্ড পজিশন বা কোনো কিছু, এবং সেখানে আমরা বলে থাকি যে আপনি যদি আমরা যে 71 থেকে 75 পর্যন্ত আলোচনা করে থাকি জিয়াবাদ
মুজিববাদের যে কথাটা আপনি আজকে বললেন, সেখানে আমি জিয়ার প্রতি শ্রদ্ধা পোষণ করি এবং জিয়া যে কাজগুলো করেছে ইকোনমিক ডেভেলপমেন্ট, সে জায়গা থেকে বাংলাদেশে এখনো সফল ভোগ করতেছে। কিন্তু সাথে সাথে আমি শ্রদ্ধা পোষণ করতে চাই যে সে আমাদের তাহের ভাইয়ের প্রতি, যে উনি নারায়ণগঞ্জ থেকে এক পাও নিয়ে সিপাহী জনতার এখানে বাংলাদেশকে বাঁচানোর জন্য চলে আসছেন, আবার ওই মানুষটাকে ফাঁসিতে দেওয়া হয়েছিল, কেন তাকে কোনটা করা হয়েছিল? তো এইসব অসংখ্য প্রশ্ন আমাদের সামনে আছে, এই প্রশ্নগুলোর অবতারণা করা উচিত। কেন যারা মুক্তিযুদ্ধ অংশগ্রহণ করেছিল সেই সেনা অফিসারগুলোকে কেন 1200 সেনা অফিসারকে কেন হত্যা করা হয়েছে? আমার মনে হয় ফলত আমরা পঁচাত্তর থেকে আমার মনে হয় রাসূল পাটোয়ারির প্রতি আমরা কাল টাকারে কাউকে দেখতে চাই না, এবং এই তরুণ প্রজন্ম যারা আছে এবং এই বর্তমান যে প্রজন্ম, ভবিষ্যতে এটা এনসিপির যদি কেউ কাল্ট হয় তাকে দেখতে চাইবে না, এনসিপির ওই জায়গায় মানুষের কাছে যেতেই পারবে না। ফলত আমাদের এই সময়ের সামগ্রিক আলোচনাটা কোন মুখে আমরা বাংলাদেশ থেকে নিতে চাই, আমরা এটাও চাই ওই জায়গাটা আমরা এনসিপি কে নিয়ে যেতে চাই। ওকে, নালিশ করে আমি কেন এখানে বসে আছি, আমি কেন বক্তৃতা দিই, তার খুব লাগে। কেন লাগে? আমি একজন স্বাধীন চেতা মানুষ এবং বাংলাদেশের সংবিধান অনুযায়ী এখনও আমি প্রধানমন্ত্রী। 7 জুলাই ছাত্ররা আন্দোলন শুরু করলো কোটার, কারণ এই কোটা তো আমি বাতিল করে দিয়েছিলাম যখন 2018 সালে তারা আন্দোলন করে। হাইকোর্ট একটা রায় দিয়েছে, সঙ্গে সঙ্গে সরকারের পক্ষ থেকে, আমাদের পক্ষ থেকে আমরা হাইকোর্টে সেটা আপিল করে স্থগিত করে দিই। আসলে কোটা বলে তো কিছুই নাই। তারপর 7 জুলাই থেকে যখন আন্দোলন শুরু করে, আমি তখন সবাইকে বলেছিলাম, পুলিশ আইজিপি কমিশনার বা আমাদের সবাইকে বলছিলাম, দেখ বা ছেলেপেলেরা আন্দোলন করছে, আমরা তো আন্দোলন সংগ্রাম করে রোদে পুড়ে বৃষ্টিতে ভেজে দিনের পর দিন সংগ্রাম করি এই দেশ স্বাধীন করেছে, এরা তো সেসব কিছু করতে হয়নি। কারণ 2009 আমি সরকার গঠন করার পর থেকে এই 15 বছর ধরে মানুষ শান্তিতে ছিল। লেখাপড়া যেখানে বছরের পর বছর সেশন জট থাকতো, জিয়ার আমলে, এরশাদের আমলে, খালেদা জিয়ার আমলে, আওয়ামী লীগের আমলে কোনো সেশন জট ছিল, আস্তে আস্তে সেশন জট কমালাম। লেখাপড়া নিয়মিত করা, উচ্চশিক্ষা, ডিজিটাল শিক্ষা, সাবমেরিন কেবল, বঙ্গবন্ধু স্যাটেলাইট উৎক্ষেপণ, আমাদের ওয়াইফাই কানেকশন সারা বাংলাদেশে, সবই তো আমরা করে দিয়েছি। প্রত্যেকটা ঘরে ঘরে আলু জ্বেলে দিয়েছি, শিক্ষার একটা চমৎকার পরিবেশ করে দিয়েছি। তো তারা একটু রোদে ভিজে বৃষ্টিতে ভিজে আন্দোলন করতে দাও, ওদের দাবি তো সব মেনে নিলাম। সেই আন্দোলন তারা শুরু করলো, আমরা সব দাবি মানলাম। তখন আসলে এক দফা দাবি, ইউনূস ট্যাক্স ফাঁকি দেয়, 1100 কোটি টাকার উপর তার কাছে ট্যাক্স পাওনা, 666 কোটি টাকার মামলা হলো। সেই মামলা রায় হওয়ার কথা ছিল 6 আগস্ট। প্রত্যেকটা তার যে এই যে 48টা কোম্পানি সবই কিন্তু একটাও লাভজনক না। তার কারণটা হচ্ছে সে কোনো ট্যাক্স দেবে না, কাজে সে ট্যাক্স ফাঁকি দেবে। আর শ্রমিকদের যে প্রত্যেক কোম্পানি প্রফিটের 5% শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনে যাবে। কোনো দিন একটা টাকাও তারা দেয়নি, শ্রমিকরা তার বিরুদ্ধে মামলা করে, সেই মামলায় সে সাজাপ্রাপ্ত আসামি। ডক্টর ইউনূস কনভিক্টেড আসামি, সাজাপ্রাপ্ত আসামি, সেটা আবার লেবার কোর্টে। আজকে সে হয়ে গেছে ক্ষমতার শিখরে বসে আছে অবৈধভাবে, যার কোনো সাংবিধানিক ভিত্তি নেই, যার কোনো জনগণের ম্যান্ডেট নাই। এই অবৈধ ক্ষমতা দখল করে এখন ক্ষমতাকে ভোগ করা, অর্থ আত্মসাৎ করা, অর্থ পাচার করা এবং অর্থ বাড়ানো, এটাই হয়ে গেছে তার। এবং এর মধ্যে ব্যবসা বাণিজ্য কিন্তু আরও কিছু সে হাতিয়ে নিয়েছে। ঠিক বিকাশ, নগদ এদের মতো তিনি টাকা এক্সচেঞ্জ করতে পারবেন, তারপরে হাসপাতাল করবে, এটা করবে, সেটা করবে, নানা ব্যবসা ইতিমধ্যে এই কয় মাসের মধ্যে তিনিও যেমন হাতিয়ে নিয়েছেন, আবার তার ওই সমন্বয়ক গোষ্ঠী তারাও আপনারা দেখেন, তার সেই প্রেস সেক্রেটারি থেকে শুরু করে তার সাথে যারা শত শত কোটি টাকার মালিক হয়ে গেছে তারা ইতিমধ্যেই। 1000 টাকা খরচ করার ক্ষমতা ছিল না তাদের, এখন শত কোটি টাকা ছাড়া তার চোখে দেখে না, আবার দলও করে ফেললো। এইভাবে একটা দেশকে যে তারা ধ্বংসের দিকে নিয়ে গেল, এবং পুরো দেশটা একটা জঙ্গি। আজকে যেখানে আমি কথা বলি, আমার আওয়ামী লীগের অগণিত নেতা কর্মী ঘর বাড়ি ব্যবসা প্রতিষ্ঠান সব একে একে ধ্বংস করে দিচ্ছে। সবথেকে দুঃখের বিষয়, 32 নম্বরে বঙ্গবন্ধু ভবন, যে ভবন থেকে জাতির পিতা স্বাধীনতার ঘোষণা দিলেন, রাষ্ট্রপতি হিসেবে তিনি কিন্তু কোনো বড় জায়গায় থাকেন নাই, ওই ছোটো বাড়িটাই থাকতেন। কারণ এই বাড়িটা আমার মা নিজের হাতে তৈরি করেছিলেন, মাত্র 2টো কামরা করে আমাদের নিয়ে এসে ওঠেন, একটা করে প্রত্যেকটা ইট মা নিজের হাতে পানিতে ভেজাতেন, কাতনি দিয়ে গেলে নিজে হাতে পানি দিতেন লেবার খরচ কমাতে। সেইভাবেই বাড়িটা আমার মা গড়ে তুলেছিলেন। ওই বাড়িতে কিন্তু আমার মা, বাবা, ভাই সবাইকে হত্যা করলো, রক্তের দাগ, বুলেটের চিহ্ন ওই বাড়িতে। ওই একটা সম্পত্তি তো আমাদের 2 বোনের, আমরা তো সেটা ভোগ করিনি, আমরা তো জনগণকে দিয়ে দিয়েছি। বঙ্গবন্ধু মেমোরিয়াল ট্রাস্ট করেছি, বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর করেছি, জাদুঘর করে ট্রাস্টের মালিকানায় ওই বাড়ি তো আমরা দান করে দিয়েছি জনগণকে। ওটা তো জনগণের সম্পদ। প্রথমে আগুন দেওয়া, তারপরে হাতুড়ি দিয়ে মারা এবং বুলডোজার দিয়ে সেই বাড়িটাকেও তারা ভেঙে দিল। সেই স্মৃতিটুকু আমাদের বেঁচে থাকার একটু স্মৃতি ছিল। হ্যাঁ, আমি 81 সালে ফিরে এসে আমাকে কিন্তু জিয়াউর রহমানের বাড়িতে ঢুকতে দেয়নি।
দেখতে পেরেছেন ভিডিওটি কতটা গুরুত্বপূর্ণ। তো এরকম গুরুত্বপূর্ণ ভিডিও আরও পাওয়ার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।